বিয়ে করবেন আমাকে? আনিকার মুখ থেকে কথাটা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল উদয়। আনিকা তার বস, সে যে কোম্পানির কুকার, সাবলীল বাংলায় বলতে গেলে বাবুর্চি। আনিকা সে কোম্পানির মালিক। উদয় স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ আনিকা মেয়েটা ভীষণ গল্পপ্রিয়। হয়তো গল্পের প্রথম লাইন বলেছে। থেমে গেলেন কেন? গল্পের বাকি অংশ বলবেন না? আনিকা চেয়ারটা সোজা করে বসে। আমি সবসময় গল্প পড়তে ভালোবাসি, ভীষণ গল্পপ্রিয় একটা মেয়ে। মাঝে মাঝে দারোয়ানকে ডেকেও তার সাথে গল্প করি। কেউ ভালো বলে, কেউ পাগলামো বলে, কিন্তু আমি আজকে কোনো গল্প করছি না, আমি মন থেকেই বলছি। উদয় বিপদে পড়ে গেল। আনিকা আবার তার চরিত্রের পরীক্ষা নিচ্ছে না তো, নাকি সে লোভী কিনা তা ঘেঁটে দেখছে? কোনো রকম জবাব দিল, আমি অল্প শিক্ষিত একটা ছেলে, গ্রাম থেকে এসেছি। বড় ছেলে বিধায় পুরো পরিবারটাকে আমাকেই দেখতে হয়। বাবা অসুস্থ, যে টাকা বেতন দেন তা দিয়ে কোনো রকম বাবার ওষুধপত্র কিনে টেনে টুনে চলে যায়। কিন্তু আমি লোভী নই বস। আনিকা কিছু মুহূর্ত চুপ করে বলল, আপনি কত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন। আপনার এই ব্যাপারটা আমাকে খুব হিংসে ধরায়। তাছাড়া আপনি যা ভাবছেন আসলে আমি তা করছি না সত্যি। আমি আপনার ব্যাপারে সব জানি। আপনি লোভী নন, তা আমি অনেক আগেই বুঝেছি। লোভী নন সে কারণেই তো আপনাকে আমার আরও বেশি ভালো লাগে। কথাগুলো সরাসরি বলছি বলে ভাববেন না আবার মেয়ের লজ্জা শরম কম। উদয় আনিকার চোখে এবার লুব্ধব দেখতে পেয়ে অবাক হয়ে যায়। এবার সে নিশ্চিত আনিকা সত্যি সত্যিই বিয়ের প্রস্তাব দিচ্ছে। কিন্তু কেন? সে তো দেখতেও খুব সুদর্শন নয় যে শুধু চেহারা দেখে সব ভুলে যাবে। উত্তর দিল, বিদেশি গল্প পড়তে পড়তে আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে বস। আনিকা হাসল, তবে শব্দ করে নয়। বলল, জানি আমি দেখতে সুন্দরী না, প্রতিটা সাধারণ মেয়ের মতো রান্না করতে পারি না, শাড়ি পরতে পারি না, আরও অনেক কিছু। এসব আপনার অপছন্দ হতে পারে, কিন্তু আমার আপনাকে ভালো লেগেছে, বিয়ের প্রস্তাবও দিলাম। বাকিটা আপনার হাতে। আমি কাউকে জোর করতে পছন্দ করি না, জানেনই তো। উদয় চলে আসলো পাকঘরে। উদয় পারিবারিক অসচ্ছলতার কারণে লেখাপড়া বেশি দূর করতে পারেনি। ছোটবেলা থেকে হোটেলে কাজ করেছে। তার রান্নার হাত ভালো, গ্রামে সুনাম আছে। সে সুবাদে এই কোম্পানির কুকার হিসেবে যোগ দিয়েছে। অন্য জায়গার থেকে এখানে খুব ভালো বেতন পায় সে। মিথ্যে বলে না সচরাচর, কিন্তু একটা বড় মিথ্যে সে অনেক আগে আনিকার কোম্পানির কাছে বলেছে। সে অবিবাহিত, একটি মাত্র মিথ্যা। বিবাহিত থাকার পরেও একটু ভালো মাইনের চাকরি পাবে বিধায় বলেছিল সে অবিবাহিত। এই কুকার পদে কোম্পানির লোকেরা বিবাহিত লোক নেবে না। বিবাহিতদের নাকি পিছুটান বেশি, কাজ করে না মন দিয়ে, সারাদিন বউয়ের সাথে ফুসুর ফুসুর করে। উদয় কাজে ফাঁকি দেয়নি। সায়েরা উদয়ের বউর নাম। গ্রামের সহজ সরল সাধারণ একটি মেয়ে। 7 বছর প্রেম করে তাকে বিয়ে করেছে উদয়। আবার বিয়ে 7 বছর পূর্ণ হয়েছে কদিন আগে। একটা ছেলে আছে, প্রথম শ্রেণীতে ভর্তি করাবে ভাবছে। উদয় রাতে ঘুমোচ্ছে না। সে কি অনেক বড় অপরাধী করে ফেললো নাকি এখানে নিজেকে অবিবাহিত বলে? সে বুঝতে পারছে না, কিন্তু এই মিথ্যেটা খুব প্রয়োজন পড়ে গিয়েছিল তার পরিবারের জন্য। সায়েরাকে আজকের কথা না বলে শান্তি পাচ্ছে না উদয়। ফোন দেওয়ার সাথে সাথে সায়েরা ধরে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছো? উদয় সালামের জবাব দিয়ে, ভালো নেই। আজকে এক কাহিনী ঘটেছে। তারপর পুরো ব্যাপারটা খুলে বলল উদয়। সব শুনে সায়েরা খুব শক্তভাবে বলল, চলে আসো তুমি, কাজের অভাব হবে না। কিন্তু আমি তোমার বুকে অন্য কেউ শুয়ে আছে তা কল্পনাও করতে পারিব না। দেখছি কি করা যায়। নিছক এক যন্ত্রণায় পড়ে গেল উদয়। তার বউকে সে খুব ভালোবাসে, সায়েরা হয়তো আরও বেশি ভালোবাসে। তাদের একটা সন্তানও আছে, অসুস্থ বাবা বাড়িতে। সব কিছু মিলিয়ে চাকরিটাও দরকার। আনিকা তার বিবাহিত জীবনের কথা জেনে গেলে তাকে চাকরিচ্যুত করবে। আনিকা হাজারটা ভুল সহ্য করতে পারে, কিন্তু একটিও মিথ্যে নয়। আবার এরকম ভালো বেতনের চাকুরি সে আর কোথাও পাবে না তা নিশ্চিত। এসব ভাবতে ভাবতে যখন মাথাটা হালকা ধরল, তখন আনিকার ফোন। মাঝরাত্রিতে আনিকার ফোন পেয়ে নড়ে চড়ে বসল। এর আগে কোনোদিন আনিকা রাত্রিতে ফোন করেনি।
উদয় ফোন তুলল। বস, আপনি এত রাত্রিতে? হ্যাঁ, বিরক্ত করলাম না তো? তা না ঠিক, অনেকক্ষণ ফোন ব্যস্ত পেয়েছি। কার সাথে কথা বলছিলেন জানতে পারি? বাবা ফোন করেছিল? আপনার গলার আওয়াজ বলে দিচ্ছে মিথ্যে বলছেন। দেখুন, আমি আপনার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে চাই না, কিন্তু আমার জানা দরকার। কেন তা আপনি ভালো করে জানেন। তা আপনি বলবেন কি? মাফ করবেন বস, আমিও এক কথা দুইবার বলি না। আনিকা উপাস থেকে মিষ্টি কণ্ঠে বলল, যদি আপনার প্রেমিকা না থাকে তো দরজাটা খুলুন, আর থাকলে দরকার নেই, আমি আপনার রুমের সামনে দাঁড়িয়ে আছি। উদয় তড়িঘড়ি করে উঠে রুমের বাতিগুলো জ্বালালো। অফিসের রান্না করার রুমের এক কোণে সে থাকে। এভাবে এখানে আনিকা এসে পড়বে কল্পনাও করতে পারেনি। দরজা খুলে দেখলো আনিকা শাড়ি পরে এসেছে, হাতে চুড়ি, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। সব কিছু মিলিয়ে একটু বেশি সুন্দর লাগছে, যে কেউ একবার তাকালে চোখ ফেরাতে চাইবে না। তবে উদয় চোখ ফেরালো। কোনো অপরূপার দিকে চোখ গেলে তার সায়েরার কথা মনে পড়ে যায়। আনিকা নীরবতা ভেঙে বলল, ভিতরে ঢুকতে বলবেন না? আপনার অফিস, আপনার কর্মচারী, আমি বলার কে? আনিকা লজ্জা লজ্জা মুখ নিয়ে রুমে ঢুকে বলল, আমি আজকে আপনার সাথে থাকব। উদয় চমকে ওঠে। জি? মানে? ভয় পাবেন না, আপনার সাথে নয়, ঠিক আপনার রুমে। আপনি আমার রুমে একটি রাত কাটাবেন, আর আমি আপনার রুমে। আপনি আমার বিয়ের প্রস্তাব মানেন আর না মানেন, এটা মানতেই হবে। উদয়ের এসি রুমে ঘুমানোর কোনো ইচ্ছে নেই, কিন্তু সায়েরা ছাড়া অন্য কোনো নারীর সাথে বিছানায় যাওয়ার কথা ভাবার আগেই মরণ চাই আল্লাহর কাছে। উদয় রাজি হয়ে গেল। আনিকা মুচকি এসে বলল, আপনি তো আমার দিকে তাকাচ্ছেনই না। তা না, আপনাকে খুব সুন্দর লাগছে। প্রথমবার কারোর জন্য সেজেছি, শাড়ি পরেছি, কাজল দিয়েছি। উদয় না শোনার মতো করে রইল। আনিকা আবার গলা বাড়ালো, আপনি বিরক্ত হচ্ছেন? যান বাইরে, ড্রাইভার গাড়ি নিয়ে অপেক্ষা করছে। উদয় আচ্ছা বলে গাড়িতে এসে উঠে বসলো। গাড়ি চালক তাকে এমন সম্মান করছে, মনে হচ্ছে সে ইতিমধ্যেই আনিকার স্বামী হয়ে গিয়েছে। সহ্য হচ্ছে না উদয়ের, নিজেকে সামলিয়ে নিল। বেশি দূর নয় আনিকার বাড়ি। গাড়ি চালকই আনিকার শোবার ঘর দেখিয়ে দিল। উদয় আনিকার নিদ্রা কক্ষে ঢুকে নিঃশ্বাস ফেলতে পারছে না। পুরো রুমের জুড়ে উদয়ের ছবি টানানো, দেখে বোঝা যায় স্পষ্ট কেউ লুকিয়ে তুলেছে। বিছানায় বড় করে উদয় লেখা, কোলবালিশ সহ চায়ের কাপটাতেও। সায়েরা আজকের রাতের কথা জানতে পারলে কষ্টে মরেই যাবে। ভালো লাগছে না। সায়েরাকে আবার ফোন দিল। সায়েরাকে উদয় জাগিয়ে রাখে না, বেশি রাত পর্যন্ত সায়েরা চাইলেও কথা বলে না। তবে আজকে উদয়ের আবদার, সারা রাত কথা বলতে হবে। সায়েরাও খুশি হলো। 13 বছর পেছনে ফিরে গিয়েছে দুজন, ভোরবেলা পর্যন্ত কথা বলেছে। সকালে আনিকা নিজের বাড়ি ফিরে এলো, উদয়ও অফিসে। দিন দিন আনিকা যেভাবে উদয়ের নেশায় মেতে উঠেছে তা ভালো লক্ষণ নয়। ভয় পাচ্ছে সামনাসামনি সায়েরার কথা বলে দিতে আনিকাকে। সায়েরাও বারবার ফোন করছে। এরকম স্বস্তি অস্বস্তিতে একটা সপ্তাহ কেটে গেল। কয়েকদিন ধরেই আনিকাকে হাসপাতালে যেতে হচ্ছে। সে চাইলেই ব্যক্তিগত ডাক্তার দেখাতে পারে, তবুও রাখে না। আজকে এক নিষ্ঠুর বাণী শুনে আসলো ডাক্তারের মুখে, একটা মেয়ের জন্য এর থেকে বেশি দুঃখ কষ্ট আর হয় না। যখন ডাক্তার বলে আপনি কোনো দিন মা হতে পারবেন না। বাড়িতে ফিরে রুম বন্ধ করে একটানা কয়েক ঘন্টা কান্না করেছে। মা বাবাও বেঁচে নেই যে তাদের কোলে মাথা রেখে কাঁদবে। 18 বছর থাকাকালীন তারা সড়ক দুর্ঘটনায় মারা যান। মা বাবার একমাত্র সন্তান ছিল আনিকা। উদয় সব ছবি তুলে ফেলেছে দেয়াল থেকে, কোলবালিশ, চায়ের কাপ ও ফেলে দিয়েছে। আর যাবে না উদয়ের কাছে সে ভালোবাসা ভিক্ষা চাইতে। সে ভেবে পাচ্ছে না তার এত টাকা পয়সা দিয়ে কি আসবে যাবে, যদি না কেউ আম্মু আম্মু বলে গলা জড়িয়ে ধরে। ঠিক করে নিয়েছে উদয় ছুটি কাটিয়ে আসলেই সব কিছুর জন্য ক্ষমা চেয়ে নেবে। উদয় সকালে ছুটি নিয়েছে। আনিকার কাছে ছুটি হলেও উদয় আর কোনোদিন ফিরে আসবে না। বাড়িতে গিয়ে ফোনে আনিকার কাছে মিথ্যা কথা বলার জন্য ক্ষমা চেয়ে নেবে। সায়েরাকে আসার কথা জানায়নি।
হঠাৎ উদয়কে দেখে সায়রার মুখের অবস্থা কেমন জানি হয়ে যায়। উদয়ের এই দৃশ্যটা খুব প্রিয়, সেই জন্যই জানায়নি। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত্রি দ্বিপ্রহর হয়ে যায়। দরজার তালার একটা চাবি উদয়ের কাছে থাকে, সেজন্য সায়রাকে ডাকেনি। সকালে উঠে যখন দেখবে সায়রা তার বুকে, সায়রা চমকে উঠবে। সায়রা জেগে যাবে ভেবে আস্তে আস্তে দরজা ঠেলে ভিতরে ঢুকলো উদয়। রুমে ঢোকার পর খাট নড়াচড়া করার শব্দে শুনে উদয় বাতি জ্বালালো। দেখলো ছেলেটা ঘুমিয়ে আছে, আর সায়রা কোনো পুরুষের সাথে প্রেম লীলায় মত্ত আছে। রুমের বাতি জ্বালানোর পরেও তাদের হুঁশ হলো না। উদয় এই দৃশ্য সহ্য করতে পারল না। বুকে যেন কেউ চাকু মেরে কলিজা বের করে নিয়েছে। সায়রা বলে জোরে একটা চিৎকার দিল। পাশের রুমের অসুস্থ বাবা সজাগ হয়ে গেল, ছেলেটা সজাগ হয়ে গেল। সঙ্গে সঙ্গে সায়রা আর তার খাটের সঙ্গীও। সঙ্গীটাকে পালানোর সুবর্ণ সুযোগ করে দেয় উদয়। তার দিকে চোখ তুলেও তাকায়নি। এই সঙ্গী আর কেউ না, যে তাকে এত ভালো বেতনের একটা চাকরির খোঁজ দিয়েছিল। তার টাকা পয়সার অভাব নেই, এমপির ছেলে। ছেলেটা বাবাকে দেখে খুশি হয়েছে বেজায়। এত কিছু বোঝেনি। সায়রাকে কান্নাসিক্ত নরম গলায় উদয় একটি কথাই জিজ্ঞাসা করে। কথা ছিল আমরা সারা জীবন গাছতলায় থাকবো, তবুও আলাদা হব না। আর না জানি কবে তুমি আমার থেকে আলাদা হয়ে গেছো। বলো না কেন, ছেলেটার কথা একবারও ভাবলে না? সায়রা মুখের উপর বলে দেয়, আমার কথা কে ভাববে? বছরে একটা শাড়ি ছাড়া কি দিতে পারিস তুই? উদয় নিরুত্তর। এরকম একটা দিন উদয়ের জীবনে আসবে স্বপ্নেও ভাবেনি। সে বুঝতে পারছে সায়রা আর তার 7 বছরের প্রেমিকা সায়রা বা 7 বছরের স্ত্রী সায়রা দুটোর একটাও নেই। এক কাপড়ে চলে যায় বাইরে, সেখানে তার প্রেমিক বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। সকালে উঠে ছেলে ফারাজ মাকে খুঁজছে, মা যে নেই, ছেড়ে চলে গিয়েছে। উদয় লুকায়নি, স্পষ্ট বলে দিয়েছে মা তোমাকে আমাদেরকে ছেড়ে ভালো থাকতে চলে গিয়েছে। তারপর থেকে ফারাজ নাওয়া খাওয়া বন্ধ করে চুপচাপ বসে থাকছে। বাবার অসুস্থতা একটু না, অনেক বেশি বেড়ে গিয়েছে। এতটাই বেড়ে গিয়েছে যে সায়রা চলে যাওয়ার 3 দিনের মাথায় মারা যান। এর ভিতরে উদয়ের ফোন বন্ধ ছিল একটানা 1 সপ্তাহ। সে কারণে আনিকার ফোন ধরতে পারেনি সে। আজকে ছেলেকে নিয়ে আবার আনিকার উদ্দেশ্যে রওনা দিয়েছে উদয়। দরকার পড়লে আনিকার পায়ে পড়ে মাপ চাইবে, চাকরি ছেড়ে দিবে। ছেলেটাকে নিয়ে গ্রামেই থাকবে। আনিকার সামনে উদয় আর তার ছেলে। আনিকা উদয় ছেলেটাকে খেয়াল করছে ভালো করে। ঠিক নাকের বাম পাশে একটা তিল ফারাজের, আর আনিকারও সেইখানেই সেই রকম একটা তিল। ছেলেটাকে কাছে ডাকতে ইচ্ছে হলেও ডাকেনি। মনের অবস্থা মৃত্যুশয্যাশায়ী তার। আনিকা কষ্ট হলেও উদয়ের কাছে সব কিছু খুলে বলে ক্ষমা চেয়ে নিল। আনিকার এরকম অবস্থাতে কিভাবে সে বলবে যে ছেলেটা দাঁড়িয়ে আছে পাশে সে তারই সন্তান? উদয় বলেনি, ভেবেছিল চলে যাবে। আনিকা শেষে বলল, পিচ্ছিটা কে, ভাতিজা? এ কথা শুনে ফারাজ কান্না করে দিয়ে বলল, আমি তোমার ভাতিজা আব্বু। তুমিও মায়ের মতো আমাকে ছেড়ে চলে যাবে তাহলে? আমাকে বিক্রি করে দিতে এসেছো এখানে না? আমি কি এতই খাই পড়ি? আনিকা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে স্বাভাবিক হয়েই বলল, আপনার ছেলে আপনার মতোই হয়েছে, কথার কড়া জবাব দিয়ে দেয়। আনিকার এরকম স্বাভাবিক আচরণে উদয় অবাক হয়। আনিকার যে আর কিছু আসে যায় না উদয় বিবাহিত না কি অবিবাহিত। বরং উদয়ের ছেলেটাকে দেখে ভালোই লেগেছে। নাকের বাম পাশের তিলটার জন্য ভুলতেও পারবে না কোনো দিন। উদয় চলে যায়নি, বা আনিকাও চাকরিচ্যুত করেনি মিথ্যে বলার জন্য। অবশ্যই করত, শুধু ছেলেটার জন্য। না হলে আনিকা মিথ্যে সহ্য করার বেটি নয়, শত যাই হোক। অফিসের পাশেই ছোট্ট বাসা নিয়েছে উদয়। বাপ ছেলে ভালোই থাকে। একটা স্কুলে ভর্তি করিয়েছে ফারাজকে। আনিকা রোজ লুকিয়ে একবার দেখা করে আসে। উদয়কে জানতে দেয় না। ফারাজকে মানা করে দেওয়াতে সেও বলে না। বাঘের গল্প শোনাচ্ছিল ফারাজকে উদয়। ঘুমাচ্ছে না সে। হঠাৎ বলে উঠল, আচ্ছা আব্বু, আম্মু ডাকটা কি খুব খারাপ? আম্মু ডাকলে কেউ কষ্ট পায়? তোমার অফিসের আন্টিকে আজকে আম্মু ডেকেছিলাম, আর উনি সামনে কান্না করলো কেন? উদয় অবাক হয়ে জিজ্ঞেস করলো, কখন?
কখন আবার দুপুরে? রোজই তো আমার জন্য টিফিনে এটা ওটা আনে, তুমি নাকি পাঠাও, আবার তোমাকে বলতেও নিষেধ করে। কিন্তু আজকে উনি অনেক কান্না করেছে, আমার ভালো লাগছে না, ফোন দাও না, সরি বলি। উদয় আবার বিড়ম্বনায় পড়ে গেল। ফোন দিতে বাধ্য হলো প্রায়, না হলে ঘুমাচ্ছেই না। আনিকা ফোন ধরতেই ফারাজ বলল, সরি আন্টি, আমি আপনাকে কাঁদিয়েছি আজ। আনিকা নীরব কান্নার শব্দ শুনতে পাচ্ছে উদয়। জবাব দিল, রোজ কাঁদাবে এভাবে আম্মু বলে? আচ্ছা, এভাবে ওরা কথা বলতেই আছে, পিচ্ছি ছেলেটা কত কথা বলতে পারে। উদয় ভাবছে কে জন্ম দিল আর কে মা হলো। এভাবেই একটু একটু ফারাজকে নিয়েই ফেলেছে আনিকা। ছেলেটা তার কাছে আসতেই চায় না। একদিন চাঁদনি রাতে আনিকাকে ফোন দিয়ে বলল, পৃথিবীর চাঁদ আকাশে আর আমার চাঁদটা আপনার কাছে, তাকে ছাড়া আমার ঘুম হয় না। নিয়ে যান এসে, আমি কি আটকে রেখেছি? না, কিন্তু চাইলে আমাকে আটকে রাখতে পারেন। আমার এত সাহস নেই। ফোনটা কেটে আনিকা ঠিকই খুশিতে আত্মহারা। 9 তারিখ তাদের বিয়ে হয়, হানিমুন করতে যায় গ্রামের বাড়ি। এখন উদয় অফিসের না হলেও ঘরের কুকার, শ্বশুর বাড়িতে সে থাকে না, সেই ছোট্ট বাসাতেই থাকে। আনিকারও সেখানে থাকতে কোনো আপত্তি নেই। লোকেরা কত কিছু বলে, আনিকা সেদিকে কান দেয় না। কিছু বছর পরের কথা, সূর্যি মামা এখনও উকি দেয়নি। আনিকা উদয়কে ডেকে বলল, আচ্ছা তোমার রক্তের গ্রুপ কি? ও পজিটিভ। তাহলে জলদি ওঠো, একজনকে রক্ত দিতে হবে। সঠিক সময়ে না দিতে পারলে উনিও মারা যাবেন, ওনার পেটের সন্তানও মারা যাবে। তোমারও তো ও পজিটিভ, তুমি ফারাজকে নিয়ে যাও, একেবারে স্কুলে দিয়ে এসো। আমার ঘুম পাচ্ছে খুব, খালি ঘুম আর ঘুম। এই ঘুমই আমার 1 নম্বর সতীন। কবে এই সতীনটাকে ছাড়বে বলো? কালকে ছাড়বো, আজকে যাও, মনে থাকে যেন। রোজই এক কথা বলে উদয়। আনিকারও উদয়কে এড়িয়ে বকতে খুব ভালো লাগে। ফারাজকে নিয়ে আনিকা রক্ত দিতে চলে গেল। এরপর আরও 2 ঘন্টা ঘুমানোর পর উদয় উঠল। ভুলে ফারাজের স্কুল ব্যাগটাই রেখে গেছে তাড়াহুড়োয়। ফোন দেবে বলে ফোন তুলতেই আনিকার ফোন। ঘুম থেকে ওঠা হয়েছে মহারাজের? তাহলে ফারাজের ব্যাগটা স্কুলে দিয়ে আসা হোক, আমি অফিসে যাচ্ছি। আচ্ছা, তারপর কি রক্ত দিলে? কিন্তু একটা ব্যাপার কি জানো, মহিলাটা কিভাবে যেন ফারাজের দিকে তাকাচ্ছিল। মহিলা? কি বলো, ফারাজের দিকে কিভাবে তাকাবে কেন? আচ্ছা, নাম কি ওনার? সায়েরা আক্তার। ওনার স্বামীটাও কি খচ্চর, একবারও নাকি দেখতে আসে না। সবচেয়ে বেশি খারাপ লাগছে কি জানো, জীবনের প্রথম কাউকে রক্ত দিলাম আর সে তারপরেও 1 ঘন্টা বাঁচল না, বাচ্চা সহ মারা গেল। উদয় চুপ হয়ে গেল কিছুক্ষণের জন্য, তারপর বলল, ডিজি ল্যাব হাসপাতালেই তো। কত নাম্বার কেবিনে? 77। কেন? আচ্ছা, আমার সময় নেই, পরে কথা হবে, তুমি ফারাজের ব্যাগটা জলদি দিয়ে যাও। আচ্ছা লক্ষ্মীটা, ঢং, রাখছি। উদয় তাড়াহুড়ো করে ফারাজকে ব্যাগ দিয়ে হাসপাতালে যায়। 77 নম্বর কেবিনে গিয়ে দেখ, এই সায়েরা আক্তার আর কেউ নয়, তার প্রাক্তন প্রেমিকা, স্ত্রী এবং ছেলের আম্মু। সায়েরাকে দেখে নিজের অজান্তেই উদয়ের মুখ থেকে বেরিয়ে এলো, দুর্ভাগ্য তোমার সায়েরা, এত ভালো একটা মেয়ের রক্ত নিয়েও বাঁচতে পারলে না। পরপারে আল্লাহ তোমাকে ভালো রাখুক। রিয়েল লাইফেও আমাদের সঙ্গে এরকম ঘটনা ঘটে থাকে অনেকই। তো এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।